ঢোলাহাটে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। একই পরিবারের ৩ শিশুসহ ৮ জনের প্রাণ চলে গিয়েছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়। মৃতদের মধ্যে ৬ মাসের ২ শিশু রয়েছে, ৬ বছরের শিশু কন্যা রয়েছে, ৯ বছরের বালক রয়েছে, এছাড়াও ৮০ বছরের বৃদ্ধা রয়েছেন। প্রায় ১ দশক ধরে এই বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা। পুলিশ থেকে শুরু করে বিধায়ক, পঞ্চায়েত সবাই সবকিছু জানতো, এমনটা এলাকাবাসীরা দাবি করছেন। লাইসেন্স থাকার পাল্টা দাবি করছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক। আমরা বিভিন্ন সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তিন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন একেবারে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল থেকে, ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন এবং একেবারে থানার সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। আমি শুরুতে হিন্দল এই কারণে তোমার কাছে যেতে চাইবো যে একেবারে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অভিযোগ করছেন যে শুধুমাত্র বিধায়ক, পঞ্চায়েত বা পুলিশ সবকিছু জানতো এমনটা নয়। এলাকাবাসীদের কারুর অভিযোগ এই বণিক বাড়ি থেকে নাকি মাসে মাসে টাকা তুলতো পুলিশ। এসডিও, বিডিও থেকে টিম অফ অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাস্থলে গিয়েছে। কি বলছেন তারা? একেবারেই তোমাকে বলে রাখি, ভয়াবহ অভিযোগকে এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অভিযোগ উঠে আসছে, যে অভিযোগ কিন্তু এই বণিক বাড়ির অন্যান্য সদস্যরা এবং প্রতিবেশীরা করছেন। তোমাকে দেখাই, ক্যামেরা পার্সন অজয় দাসকে সেই ছবি দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ বণিক বাড়ির পিছনের অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেই বাড়িটা সম্পূর্ণ উড়ে গিয়েছে বিস্ফোরণের ফলে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে ইটের দেওয়াল, সেই দেওয়াল কিন্তু সম্পূর্ণ খুলে বাইরের দিকে বেরিয়ে এসেছে। এমনকি বেশ কিছু অংশ মাটির নিচে পড়ে রয়েছে। ভেতরে একটি আলমারি ছিল, সেই আলমারিটা দুমড়ানো মুচড়ানো অবস্থায় বাইরে পড়ে রয়েছে। এই যে বিস্ফোরণ ঘটলো, সেই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এখানকার অর্থাৎ কিনা বণিক বাড়ির অন্যান্য সদস্যরা যাদের সঙ্গে এদের আত্মীয়তা রয়েছে, সেই আত্মীয়রা বলছেন, প্রতিবেশীরা বলছেন যে পুলিশ কিন্তু অর্থাৎ কিনা ঢোলাহাট থানার পুলিশ গোটা বিষয়টি জানতো। মাসিক টাকা নিয়ে যেত, অর্থাৎ কিনা মাসোহারা তারা নিয়ে যেত, তেমনটাও অভিযোগ করা হচ্ছে। এমনকি স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তিনিও গোটা বিষয়টি জানতেন। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, এটার কি লাইসেন্স ছিল? লাইসেন্স ছিল, সেই বিষয়টা কিন্তু জানা যাচ্ছে। সেইটা কিসের লাইসেন্স? বাজি তৈরি করা, শব্দবাজি তৈরি করার লাইসেন্স ছিল, নাকি কোনো রকম সবুজ বাজি তৈরি করার লাইসেন্স ছিল, সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার পাশাপাশি যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন, সেই নিরাপত্তা করার ব্যবস্থা কিন্তু এখানে এখনো পর্যন্ত নেই, তেমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নেভানোর যে কোনো রকম যে পদ্ধতি, সেগুলো কিন্তু এখানে কোনো রকমভাবেই অবলম্বন করা হয়নি। এমনকি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনিও গোটা এলাকাটা ঘুরে দেখেন, তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল, আপনি তো বলছেন লাইসেন্স রয়েছে, কিভাবে বিস্ফোরণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আপনি ঘুরে দেখার পরে কি বলবেন, এখানে কি নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হয়েছিল? তার স্পষ্ট জবাব, নিরাপত্তার বিষয় কিন্তু সুনিশ্চিত করা হয়নি। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন এতদিন ধরে, প্রায় 10 বছর ধরে চলতে থাকা এই ব্যবসায় কেন নজর দিল না? তাহলে কি যে অভিযোগ তোলা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে এবং প্রতিবেশীরা তুলছেন যে পুলিশ প্রশাসন প্রত্যেক মাসে মাসে এসে লাইসেন্স দেখার নাম করে টাকা নিয়ে যেত, স্থানীয় বিধায়ক জানতেন গোটা বিষয়টা, তাহলে কি সকলে জানতেন কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এই মর্মান্তিক 8 জনের মৃত্যুর ঘটনা ঘটলো, গোটা বাড়িটি উড়ে গেল। এখনো পর্যন্ত একেবারে অভিযোগটা মারাত্মক যে সকলের জ্ঞাতসারে এই কারবারটা চলতো, সেটা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সবাই সবকিছু জানতো, কিন্তু এইরকম একটা বিপদ ঘটতে পারে সেটা আজ করে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর পেছনে কারণটা কি আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে স্থানীয় বাসিন্দারা নন, একেবারে এই পরিবারের জামাই মারাত্মক অভিযোগ করছেন যে লাইসেন্স দেখার নাম করে কার্যত মাসোহারা তুলতো এই বাড়ি থেকে পুলিশ। দেখুন কি বলছেন। পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। মারাত্মক ব্যাপার, যায় না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসে, ঢোলা থানা এমএলএ যুক্তি আছে শ্রমিক জানা বাবু। পার্থ, সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে তার মানে পুলিশ সবকিছু জানার পরেও কার্যত চোখ বন্ধ করেছিল। একটা লাইসেন্সের কথা আসছে, কিসের ভিত্তিতে তাহলে দিনের পর দিন নয় 10 বছর ধরে, একটা দশক ধরে অবৈধ কারবার চালিয়ে গিয়েছে বণিক পরিবার?
দেখো, অনেকগুলো নতুন তথ্য তোমাকে দিয়ে রাখবো। ইতিমধ্যে যে বিষয়টা জানা যাচ্ছে, গতকালকের থেকে একটা বিষয় উঠে আসছিল যে লাইসেন্স আছে, এবং সেই লাইসেন্স থেকে কিভাবে এই কারবার চলছিল, বেআইনিভাবে চলছিল, অনেকেই বলছিল, সেই নিয়ে প্রশ্ন উঠছিল। হ্যাঁ, ওনাদের লাইসেন্স আছে। কিসের লাইসেন্স আছে? যে বিষয়টা জানতে পারছি আমরা পুলিশ সূত্র মারফত, এই বণিক পরিবারের চন্দ্রকান্ত বণিক নিজের স্ত্রীর নামে একটা লাইসেন্স করেছিল, সেটা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছিল শুধুমাত্র ব্যবসা করার জন্য, ট্রেড লাইসেন্স। অর্থাৎ একটা ট্রেড লাইসেন্স তাদের ছিল, যেটা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছিল, এবং সেই ট্রেড লাইসেন্সটা কিসের জন্য দেওয়া হয়? ব্যবসা করার জন্য। কিছু কয়েকশো টাকা দিলে সেই ট্রেড লাইসেন্সটা কিন্তু ইস্যু করা হয়, এবং সেই ট্রেড লাইসেন্সটা তাদের কাছে ছিল। কিন্তু বাজির কারবার করার জন্য কোনো রকমভাবে বৈধ লাইসেন্স এই বণিক পরিবারের কাছে ছিল না, তেমনটাই কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত জানতে পেরেছেন। সেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবারে তোমায় বলি যে কেন লাইসেন্স ছিল না। যেমনটা তোমায় বলবো যে 2022 সালের 19শে অক্টোবর এই বণিক পরিবারের যে বড় ভাই চন্দ্রকান্ত বণিক, সে গ্রেপ্তার হয়েছিল, ঢোলাহাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। কেন গ্রেপ্তার হয়? 19শে অক্টোবর 2022 সালে এর বাড়িতে, অর্থাৎ যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই বাড়িতে পুলিশের একটা রেড হয়, এবং সেই রেডের সময় বাড়ির মধ্যে থেকে 68 কেজি বাজি সেখান থেকে উদ্ধার হয়েছিল, যেটা বেআইনিভাবে মজুত করা হয়েছিল, যাদের কোনো রকমভাবে কোনো অনুমতি ছিল না। এরপর কিন্তু গ্রেপ্তার হয় এই চন্দ্রকান্ত বণিক, এবং তার পরবর্তীকালে সে পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স বার করেছিল, এবং কয়েকশো টাকার বিনিময়ে, যেটা ব্যবসা করার জন্য। কিন্তু এই ট্রেড লাইসেন্সের পরবর্তীকালে যেমনটা জানতে পারি, জেলা শাসকের দপ্তরের কাছে একাধিকবার বাজি তৈরি বা বাজি মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন হয়, সেই লাইসেন্সের অ্যাপ্লাই করেছিল। কিন্তু পুলিশ যেহেতু সে বেআইনিভাবেই কারবার চালাচ্ছিল, তার জন্য এই আবেদন সে নাকচ করে দিয়েছিল। হ্যাঁ, পুলিশ নাকচ করে দিয়েছিল আবেদনপত্রটি, যাতে সে বেআইনিভাবে কারবার করছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে একেবারে গ্রামের মধ্যে পুলিশ আবেদন করলো, সেই আবেদন নাকচ করলো, কিন্তু তার পরবর্তীকালে এইভাবে বাজি মজুদ হচ্ছিল কিভাবে? তার পরবর্তীকালেও একবারে বাড়ির যে পাশে দুটো ছোট ছোট ঘর, যেখানে বাজি তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে, সেটা হচ্ছিল কিভাবে? নজরদারিটা কোথায় ছিল? সেই নজরদারি নিয়ে যে প্রশ্নটা বারবার করে এর আগের একাধিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সেটা কিন্তু আবারও সেই বিষয়টা উঠলো নজরদারি নিয়ে। পুলিশ জানাচ্ছে তারা সেই আবেদনের জন্য একেবারে যে আবেদন করেছিল, যেহেতু সে বৈধভাবে কারবার করেনি, নাকচ করেছিল। কিন্তু আবেদন নাকচ করলে কি হবে? শুধুমাত্র পঞ্চায়েত থেকে পাওয়া স্ত্রীর নামে একটা ট্রেড লাইসেন্স ব্যবসা করার জন্য, সেই ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে এই কারবার কিন্তু চালিয়ে যাচ্ছে। ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে অবৈধ কারবার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গিয়েছে, অথচ কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়নি। আমি পরপর অভিযোগগুলো আপনাদের সামনে রাখছি যে মারাত্মক। এইবারে আপনাদের দেখাবো এই চন্দ্রকান্ত বণিক, তার খুড়তুতো ভাই অরিন্দম বণিক, তিনি অভিযোগ করছেন বাজির বেআইনি কারবার জন্য পুলিশ এসে টাকা তুলে নিয়ে যেত। কি বলছেন তিনি, দেখুন। এই যে বাজিটা এখানে ব্লাস্ট হলো, তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কাল রাতে যদি আমার বাড়িটা ধরে যেত, 3 হাতের তো দূরত্ব, তাহলে আমি বাঁচতাম, আমার মা কি বাঁচতো? পুলিশ অবশ্যই জানতো, পুলিশ সবসময় আসতো। এত বড় ব্যবসা, রামগঙ্গা থেকে শুরু করে কাব্যিক, ওদিকে আমরা ধরুন পোলেহাট, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর, সব জায়গা থেকে, অল টোটাল জায়গা থেকে বাজি নিয়ে যেতে আসতো। পুলিশ জানতো না? পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। এগুলো আজ প্রকাশ করলে হয়তো পুলিশের তরফ থেকে আমাদের উপর প্রেশার আসবে, পার্টির তরফ থেকে প্রেশার আসবে। আর এবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, এই খবর পাওয়া যাচ্ছিল যে বিস্ফোরণের পর যখন দেহ উদ্ধার হয়, কার্যত দলা পাকানো অবস্থায় একাধিক দেহকে উদ্ধার করা হয়েছিল। এই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ঠিক কি অবস্থায় দেহগুলিকে নিয়ে আসা হলো, ময়না তদন্তের প্রক্রিয়া সেটা কি সম্পন্ন হয়েছে ময়ূক? দেখো শুভ্রজিৎ, গতকাল রাত 2টো নাগাদ কাকদ্বীপ মহকুমা হাসপাতালের যে মর্গ রয়েছে, সেখানে 7 জনের দেহ নিয়ে আসা হয়। একজনের দেহ এসএসকেএম হাসপাতালে যায় এবং একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়, পরে তার মৃত্যু হয়। কার্যত তার পোস্টমর্টেম এসএসকেএম হচ্ছে, এবং বাকি 7 জনের আমি অতনু কুণ্ডু, আমার ক্যামেরা পার্সন, আমি দেখানোর জন্য বলবো। আমরা কাকদ্বীপ মহকুমা হাসপাতালের একদম মর্গের সামনে রয়েছি। দেখো, এখানে বাইরে পুলিশ ক্যাম্প রয়েছে। পুলিশ বাইরের লোককে আজকে মর্গের ধারে কাছে ঘেঁচতে দিচ্ছে না, কারণ এটা সেন্সিটিভ ঘটনা। এবং 7 জনের পোস্টমর্টেম একসাথে শুরু হয়েছে। ফরেন্সিক মেডিসিনের ডাক্তাররা রয়েছেন। হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই যে
যে কাগজ, থানার যে কাগজ, সেগুলো আসতে একটু দেরি হয়েছে। ঠিক সেই কারণেই পোস্টমর্টেম প্রক্রিয়া একটু দেরিতে শুরু হয়েছে। তবে আর অল্প কিছু সময়ের মধ্যেই পোস্টমর্টেমের যাবতীয় প্রক্রিয়া সেটা শেষ হবে। এবং সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি বলা হয়েছে যে গোটা ঘটনায় একটা এফআইআর পুলিশ আধিকারিকরা রুজু করেছেন, তারা অভিযুক্তদের চিহ্নিতও করেছেন, তাদের এগেনস্টে স্টেপ নেবেনও তারা। কিন্তু যেহেতু ওই অভিযুক্তদেরই আপনজন তারা মারা গেছেন, সেই কারণে তাদের ওপর নজরদারি রাখা হয়েছে এবং সমস্ত অন্যান্য যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো এক্সামিন করার প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা করছেন। হাসপাতালে কর্মীরা বলছেন গতকাল রাত 2টোর পর যখন এই 7টা দেহ কাকদ্বীপের এই মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলো, ভয়ঙ্কর ছবি ছিল। কারোর হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল, কারোর পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। বিস্ফোরণের অভিঘাতে শরীরের দেহ প্রায় দলা পাকিয়েই গেছিল, এরকম অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। এবং আমি আবার যেমনটা বললাম যে আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই পোস্টমর্টমের প্রক্রিয়া শুরু হবে এবং তারপর পরিবারের সদস্যদের হাতে দেহ পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হবে।